আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি ত্রিবন্ধরী বারবারিক মুভিকে। মুভির ফুল স্টোরি অনেক ভালো, কিন্তু ক্লাইম্যাক্স তার থেকেও বেশি ভালো। ফুল স্টোরি জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এখন আর সময় নষ্ট না করে সোজা স্টোরি এক্সপ্লেন করছি। স্টার্টিংয়ে শ্যাম নিজের নাতনি নিধির মিসিং কমপ্লেন্ট লিখাতে পুলিশ স্টেশনে আসে। নিধি আজ স্কুল থেকে ফিরে বাসায় আসেনি, কিন্তু এসআই তখন অন্য এক ইনভেস্টিগেশনে ব্যস্ত ছিল, তাই শ্যামের কথা শুনতেই চায় না। সে মন্ত্রীর নাতনির কুকুর খুঁজতে ব্যস্ত ছিল। ডগিটা যেহেতু মন্ত্রীর, তাই এসআই সব কাজ ফেলে সেটাতেই লেগে আছে। তার ওপর শ্যামকে নিধি সম্পর্কে ভুল কথা বলতে থাকে, যে নিধি এখন বড় হয়ে গেছে, তাই কি করে জানি হয়তো সে নিজের ইচ্ছেতেই কারোর সাথে চলে গেছে। নিধি এখন মাত্র ১০ম শ্রেণীতে পড়ে। তারপর শ্যাম শেষ দিনের কথা ভাবতে থাকে। ১৪ই আগস্ট শ্যাম নিধিকে বারবারিকের নাটক দেখাতে নিয়ে গিয়েছিল। বারবারিকের কাছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল। যদি সে চাইত তাহলে মহাভারতের যুদ্ধ একদিনেই শেষ করতে পারত। শ্যামের বারবারিকের কাহিনীর ওপর পূর্ণ বিশ্বাস আছে এবং তার এটা অনেক ভালো লাগে, কিন্তু নিধির এতে কোনো আগ্রহ ছিল না। তাই সামান্য নাটক দেখার পর নিধি বাইরে চলে যায়। কিছুক্ষণ পরও নিধি ফিরে না আসায় শ্যামের দুশ্চিন্তা শুরু হয়। শ্যামই নিধিকে ছোট থেকে বড় করেছে। নিধির বাবা মা কয়েক বছর আগে মারা গিয়েছে। শ্যাম নিধিকে তার বাবা মায়ের ভালোবাসাও দিয়ে বড় করেছে। অনেকক্ষণ নিধিকে না দেখায় শ্যামের দুশ্চিন্তা হয়, তাই সে নিধিকে বাইরে খুঁজতে যায়। নিধি তখনও সেই হলের কাছেই ছিল। সে কখনো তার দাদুকে ছেড়ে কোথাও যাবে না। পরদিন নিধি স্কুলে যায় এবং শ্যাম তার সেমিনারে। শ্যাম একজন সাইকিয়াট্রিস্ট। সে আজকের সেমিনারে মানুষকে দেখাচ্ছিল যে তাদের ভয়ের সঙ্গে লড়ার সাহস তাদের মাঝেই আছে, শুধু সেই সাহসটা বাইরে আনতে হয়। তারপর সন্ধ্যায় অনেকক্ষণ নিধির অপেক্ষা করার পর শ্যাম ড্রাইভার ও নিধির বন্ধুদের ফোন করে তার খোঁজ করে, কিন্তু কেউই নিধির কিছু জানে না। নিধির কোনো খোঁজ ছিল না। ও আজ টিউশনেও যায়নি। এই কারণে শ্যাম এখন থানায় নিধির নিখোঁজ ডায়েরি করতে এসেছে। ঠিক তখনই একজন অচেতন কনস্টেবলকে আনা হয়। লোকটি পুলিশের হলেও একটা লাশও সহ্য করতে পারে না। সে সব কিছু অনেক ভয় পায়। তাই এসআই চন্দনকে বাদে বাকি সবাইকে কুকুর খুঁজতে পাঠিয়ে দেয়, আর চন্দনের হাতে নিধির কেসটা দেয়। শ্যাম বুঝে যায় যে চন্দনের দ্বারা কিছুই হবে না, তাকে নিজেকেই কিছু করতে হবে। ঠিক তখনই শ্যাম নিধির ছবিতে স্মার্ট ওয়াচ দেখতে পায়। ওটা শ্যামের ফোনের সঙ্গে কানেক্টেড, তাই শ্যাম চন্দনকে বলে স্মার্ট ওয়াচের লোকেশন ট্র্যাক করায়। লোকেশনটা খুবই বিপজ্জনক জায়গা দেখাচ্ছিল। শ্যাম তখনই চন্দনকে নিয়ে ওই লোকেশনে যায়। ঘরটা অন্য কারোর ছিল, নিধি সেখানে ছিল না। ওই লোকটা বলল নিধির ওয়াচ সে রাস্তায় পেয়েছে, তাই সেটা তুলে নিজের মেয়েকে গিফট দিতে চেয়েছিল। শ্যাম তখন সেই লোকটাকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে ঘড়িটা পাওয়া গিয়েছিল। সেই রাস্তায় আশেপাশে একটি সিসিটিভি ক্যামেরা ছিল। তারপর সিনেমা ১৫ দিন আগের দৃশ্যে চলে যায় এবং দুই বন্ধু দেব ও রামকে দেখানো হয়। দুজনেরই টাকার খুব দরকার। একদিন দেব রামকে এক গুন্ডা, যার নাম ছিল দাস, তার আস্তানায় নিয়ে আসে। দাস কুকুরদের খুব ভালোবাসে। এর আগে দাস দেবকে অনেক লাখ টাকা দিয়েছে, কিন্তু দেব আজ পর্যন্ত ১ লাখও ফেরত দেয়নি। তবুও এখন রাম ও দাসের জন্য কাজ করতে চলেছে, তাই দাস ওদের একটা কুকুর দিয়ে দেয়। দাস সেই কুকুরের গলায় ড্রাগ বেঁধে ড্রাগ স্মাগলিং করে। কুকুর থাকার কারণে পুলিশ কোনো সন্দেহও করে না। এখন দেব সেই কুকুরের গলা থেকে ড্রাগ খুলে বিক্রি করে ফেলে এবং সেই টাকাগুলো নিয়ে জুয়া খেলতে চলে যায়। দেবের জুয়ার নেশা খুব বাজে। ও এখন পর্যন্ত সব টাকা জুয়াতেই হেরে গেছে এবং আজও হেরে যায়। রাম দেবের এই জুয়া খেলা একদম পছন্দ করে না, তবুও তারা দুইজন বেস্ট ফ্রেন্ড। রামের প্ল্যান হল ইউএসের ভিসা বানিয়ে সেখানে গিয়ে আরও বেশি টাকা উপার্জন করবে, কিন্তু এখন সে শুধু একজন ক্যাব ড্রাইভার। রামের ভিসা বানাতে কমপক্ষে ৩০ লাখ টাকার ব্যালেন্স আর ২০ লাখ অন্যান্য ফর্মালিটির জন্য দরকার। রাম একদিন সত্যকে দেখতে পায় এবং সত্যকে দেখেই রাম সত্যের প্রেমে পড়ে যায়। সত্যকে রামের ভালো লাগে।
অন্যদিকে দেবের পিতামাতার মৃত্যু হয়ে গেছে। দেবকে তার আন্টি পদ্মা নিজের ছেলের মতো বড় করেছে। পদ্মার নিজের মিল্ক এবং ক্যাব ব্যবসা আছে। সে কোনো অবৈধ কাজ করে না। পদ্মার মেয়ে এবং দেব একে অপরকে ভালোবাসে। পদ্মার কাছে তাদের সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই, বরং সে খুশি। পদ্মা দেবের কাজ সম্পর্কে জানে না। পদ্মা খুবই বিপজ্জনক, এমনকি দাসও তা দেখে অনেক ভয় পায়। একদিন সত্য রামের কাছ থেকে লিফট নেয়। রাম এই সুযোগে সত্যকে ইমপ্রেস করতে, ফলো করতে এবং পিক করা শুরু করে। ধীরে ধীরে তাদের কথাবার্তা বাড়তে থাকে এবং তাদের প্রেম কাহিনী শুরু হয়। সত্য রামের বাড়িতে যেতে এবং তার মায়ের সাথে দেখা করতে শুরু করে। একদিন রাম সত্যকে চুমু দেয়। তখন সে অদ্ভুত আচরণ করে এবং নিজেকে রুমে লক করে ফেলে। পরের দিন সত্য রামকে বলে তার পিতামাতার মারা যাওয়ার পর সে তার চাচার সাথে থাকত। তার চাচা তার সাথে খুবই খারাপ আচরণ করেছে। তখন থেকেই সত্য পুরুষদের সঙ্গে নিজেকে সুরক্ষিত মনে করতে পারেনি। কিন্তু রামের সঙ্গে দেখা হলে সে রামের সঙ্গে নিরাপদ বোধ করতে শুরু করে। সত্য আজও তার শৈশবের ট্রমা থেকে বেরোতে পারেনি। রাম সত্যের সমস্যাগুলো বুঝতে পারে এবং তাকে তার ভয়ের মোকাবেলা করার জন্য সময় দেয়। এরপর সিনেমা বর্তমান সময়ে চলে আসে। সন্ধ্যায় রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজে নিধিকে ধরা পড়ে। নিধিকে কিছু দুষ্কৃতকারী অপহরণ করেছিল। পুলিশ তখন সেই অপহরণকারীদের ধরে তৃতীয় ডিগ্রি শুরু করে। দুষ্কৃতকারীরা বলল নিধি তার এক নেশাগ্রস্ত বন্ধুর সঙ্গে রাস্তায় ছিল। সেই ছেলে আজই তাদের থেকে মাদক নিয়েছিল। রাস্তায় সেই ছেলেটি নিধিকে চুমু দেয়। এই জন্যে নিধি খুব রেগে যায়, ছেলেটিকে থাপ্পড় মেরে চলে যায়। এই সুযোগে তারা নিধিকে অপহরণ করে, মারধর করে এবং এক জনশূন্য রাস্তায় তার সঙ্গে অন্যায় করার চেষ্টা করে। কিন্তু নিধি কোনো রকমে তাদের থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। এরপর তারা নিধি সম্পর্কে কিছুই জানে না। এসআই দুষ্কৃতিকারীদের মারধর করে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছিল, কিন্তু শ্যাম একজন সাইকিয়াট্রিস্ট, তাই সে বুঝতে পেরেছিল দুষ্কৃতিকারীদের কাছে সত্যিই বেশি কিছু জানা নেই। শ্যাম নিধির বন্ধুর কাছে সেই স্কুল ছেলেটির ব্যাপারে জানতে চায়, কিন্তু নিধির তো কোনো ছেলেবন্ধু ছিলই না। তখন নিধির ব্যাগ দুষ্কৃতিকারীদের কাছ থেকে উদ্ধার হয়। শ্যাম সেই ব্যাগ নিয়ে বাড়ি ফিরে আসে। আগে নিধিকে খুঁজে পাওয়ার কোনো উপায়ই চোখে পড়ছিল না। নিধির ব্যাগে বারবরিক বই ছিল। আগামীকাল শ্যামের জন্মদিন, নিধি তাকে সেই বই উপহার দিতে যাচ্ছিল। তারপর সিনেমা আবার অতীতে ফিরে যায়। দাস পদ্মার বাড়িতে পৌঁছেছে। দাস দেবকে প্রস্তাব দেয় যদি দেব পদ্মার এলাকা থেকে তার কাজ অর্থাৎ মাদক চোরাচালান করতে রাজি হয়, তাহলে দাস দেবের সমস্ত ঋণ মাফ করে দেবে। আজ দেব, দাস আর পদ্মার মিটিংয়ে বসে। তবে পদ্মা তার এলাকায় দাসের মাদক প্রবেশ করতে দেবে না। পদ্মাও একজন অপরাধী, কিন্তু এখন পর্যন্ত তার জন্য পুলিশ কখনো আসেনি। পদ্মা দাসকে থাপ্পড় মেরে চলে যেতে বলেছে। দাস এখান থেকে যাওয়ার আগে দেবকে একদিনের মধ্যে তার টাকা ফেরত দিতে হুমকি দেয়, না হলে সে পদ্মা থেকে তার টাকা বের করে নিবে। অন্যদিকে রামেরও দ্রুত ভিসার জন্য টাকা লাগছিল, তাই দেব রামকে কিডন্যাপিং বা চুরির আইডিয়া দেয়, কারণ তখনই দ্রুত টাকা আসতে পারে। রাম দেবের মতো ভুল কাজ করে না, কিন্তু দেব তার বন্ধু, তাই সে রাজি হয়। সিনেমা আবার বর্তমান সময়ে আসে। শ্যাম বারবরিক বইটি দেখছিল। মনে পড়ে 14 তারিখে সে বই পায়নি, তাহলে 15 তারিখে নিধির কাছে কিভাবে বই চলে আসলো? সে দোকানদারকে বলেছিল বই এলে তাকে কল করতে। শ্যাম সেই দোকানে যায় যেখানে নিধি বইটি কিনেছিল এবং দোকানের সিসিটিভিতে নিধিতে সেই ছেলের সঙ্গে দেখে। এখন শ্যাম সেই ছেলের ঠিকানা পেয়ে যায়। ছেলেটির নাম ছিল প্রদীপ। সে দ্রুত প্রদীপের কাছে যায়। প্রদীপ পড়াশোনার অজুহাতে বন্ধুদের বাড়িতে গিয়ে নেশা করে। শ্যাম প্রদীপের বাবার সাহায্য নিয়ে প্রদীপের কাছে যায়। প্রদীপ শ্যামকে দেখে ভয় পায় এবং বলে সে কিছু করেনি। করা জিজ্ঞাসায় জানা যায় প্রদীপ নিধিকে তার ইচ্ছার বিরুদ্ধে চুম্বন করেছিল এবং নিধি রেগে চলে গিয়েছিল, তবে তার থেকে বেশি কিছু করেনি। প্রদীপ কিছুক্ষণ পর নিধিকে এক কারে যেতে দেখে। কারে মিরারে বুল স্টিকার ছিল। শ্যাম তখন বুল স্টিকারযুক্ত কারগুলি রাস্তার ওপর খুঁজতে শুরু করে। চন্দন নিধির শেষ লোকেশন ও সময় থেকে একই স্টিকারের কার খুঁজতে শুরু করে। সিনেমা আবার অতীতে যায়। রাম কোনো অবৈধ কাজ করতে চায়নি, কিন্তু একদিন এক কার কাস্টমারের কথায় জানতে পারে তার বাড়িতে লাখো টাকা নগদ রাখা আছে, তাই সে চুরি করার পরিকল্পনা করে। দেব লেজার লাইট দিয়ে কাস্টমার এবং তার সন্তান
সন্তানদের লক্ষ্য করে আর রাম কাস্টমারকে ফোন করে ভয় দেখায়। রাম কাস্টমারকে বলেছিল, তোমার বাচ্চাদের জীবন বাঁচাতে টাকা নিচে ফেলে দাও। ওই মানুষটা ভয় পেয়ে রাস্তার ওপর 30 লাখ টাকা ফেলে দেয়। রাম তার মধ্যে 5 লাখ টাকা নিজের এজেন্টের কাছে পাঠায় যেন ভিসার কাজ শুরু করতে পারে, আর দেব বাকি টাকাগুলো আবার জুয়ায় হারিয়ে ফেলে। দেব এখনও দাসকে 1 লাখ টাকাও ফেরত দেয়নি। পরের দিন দাস দেবের আন্টির কাছে টাকা নিতে আসেন, কিন্তু দেব আর রাম তাকে থামিয়ে দেয়। রামের মনে ধাক্কা লাগে, কারণ দেব আবার সব টাকা জুয়ায় হারিয়েছে। রাম সিদ্ধান্ত নেয় আর কোনো অপরাধে দেবের সাথে থাকবে না। সে দেবকে ছেড়ে চলে যায়, আর দেব দাসকে টাকা ফেরত দেওয়ার আর একটু সময় চায়। রাতের বেলা দেব মদ্যপ অবস্থায় ছিল। তখন রাম মন্ত্রীর কুকুরটি অপহরণ করে নিয়ে আসে। মন্ত্রীর নাতনি তার কুকুর ছাড়া কিছু খায় না, তাই রাম মন্ত্রীর থেকে 50 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এত টাকা পেলে দেব এবং রাম দুজনেরই অর্থ সংকট দূর হয়ে যাবে। মন্ত্রী 50 লাখ টাকা দিতে রাজি আছেন। তিনি এসআইয়ের বিশ্বাসে তার ছেলেকে 50 লাখ টাকা দিয়ে কুকুরটাকে ফিরিয়ে আনতে পাঠিয়েছেন। রাম আজও সেই স্নাইপার প্ল্যান করেছে। কুকুরটাকে বাক্সে বন্ধ করে রাস্তার পাশে রেখে দিয়েছে, আর দেব লেজার লাইট দিয়ে কুকুরটাকে পয়েন্ট করেছিল। তারপর রাম মন্ত্রীর ছেলেকে ওই টাকা দেওয়ালের অন্য পাশে ফেলে দিতে বলেছিল। ব্যাগ পাওয়ার পরে তারা কুকুরটাকে নিয়ে যেতে পারত, কিন্তু তখন এসআই সেই স্নাইপারকে গুলি করে দেয় এবং টাকার ব্যাগও রামের হাতে পড়ে না। পুলিশ কুকুরটাকেও পেয়ে যায়, স্নাইপারটাকেও, এবং টাকাও বাঁচে। কিন্তু স্নাইপারটি আসলে একটা পুতুল ছিল। সেখানে দেব ছিল না। দেব নিধির মৃতদেহ জ্বালাতে শ্মশানে এসেছে। দেব মৃতদেহ জ্বালানো লোককে গুলি দেখিয়ে নিধির মৃতদেহ জ্বালাতে বলে, কিন্তু আকস্মিকভাবে সে লোক নিধিকে চেনে। নিধি একবার তাকে খাবার খাওয়িয়েছিল। এখন সে নিধির জামা থেকে স্কুলকে চিনে নিয়ে লাইট ঠিক করার অজুহাতে দূরে চলে যায় এবং তারপর বাস ড্রাইভারকে কল করে নিধি সম্পর্কে জানায়। বাস ড্রাইভার পুরো কথা শ্যামকে বলে দেয়, কারণ শ্যাম নিধিকে সন্ধ্যা থেকে খুঁজছে। তারপর নিজের জীবন বাঁচাতে সেই হত্যাকারী নিধির দেহ জ্বালিয়ে দেয়। শ্যাম এবং চন্দন যখন সেখানে পৌঁছায়, দেহ পুড়ে গেছে। নিধি মারা গেছে, সব প্রমাণ মুছে গেছে, এবং পুলিশকর্মী চন্দন আবার অসুস্থ হয়ে পড়ে। চন্দন যখন ফিরে আসে, তখন সে নিধিকে ন্যায় দিতে কিছু করতেও প্রস্তুত ছিল। শ্যাম চন্দনকে একটি কার নম্বর দেয়, কারণ শ্মশানে যাওয়ার সময় সে সেখানে একটি কার দেখতে পেয়েছিল। এখন শ্যাম নিজে নিধিকে মারার জন্য দোষীকে শাস্তি দিবে, শুধু তার লোকটি খুঁজে পেতে হবে। অন্যদিকে দেব এবং পদ্মার মেয়ের সাথে পদ্মা তাদের বিয়ে উদযাপন করছিলেন। দেব মহালক্ষ্মীকে বিয়ে করতে চলেছে, তখনই তাকে দাসের লোকেরা অপহরণ করে নিয়ে যায়। দাস আজ দেবকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে, কারণ দেবের টাকা ফেরত দেওয়ার সময় শেষ হয়ে গেছে। দাসের কাছে 10 কোটি টাকার মালামাল ছিল, যা পুলিশের হাতে ধরা পড়েছে। অফিসার মিডিয়ার সামনে 2 কোটি টাকার মালামাল দেখিয়ে বাকিটা নিজের কাছে রেখে দিয়েছে। দাসের জন্য এই মালামাল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর ছাড়া সে শেষ হয়ে যাবে। পুলিশ থেকে মালামাল ফেরত আনা অসম্ভব ছিল। তখন দেব বলল, রামের মতো মাস্টার মাইন্ড একাজ করতে পারে। দেব রামের সাহায্যে দাসের মালামাল ফেরত আনার চেষ্টা করবে। দাস আবার দেবকে সুযোগ দেয় নিজের মালামাল ফিরে পাওয়ার জন্য। অন্যদিকে চন্দন সেই ক্যাবের সম্পর্কে খোঁজ পেয়েছে। কারটি পদ্মার মালিকানায়, যার কাছে 1000টি কার রয়েছে। পদ্মা খুবই বিপজ্জনক, তাই তার কাছে যাওয়া মানে নিজের জীবন ঝুঁকিতে ফেলা। তবুও চন্দনের কোনো ভয় নেই, কারণ সে নিধির খুনিদের খুঁজে বের করতে চায়। তাই সে পদ্মার বাড়িতে কার পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতে শুরু করে। রাতে গোপনে কারের এন্ট্রি রেজিস্টার থেকে কারের ড্রাইভারের তথ্য সংগ্রহ করে। সেই কার ছিল পদ্মার, আর ড্রাইভার ছিল দেব এবং রাম। চন্দন শ্যামকে ওই 2 ছেলেদের সম্পর্কে জানায়, কিন্তু ওই রাতে নিধিকে কে নিয়ে এসেছিল তা এখনও স্পষ্ট হয়নি। এখন শ্যাম নিধির মিসিং নিউজ পেপারে ছাপায় এবং রামের মায়ের কাছে গিয়ে পুরো সত্য জানায়। রামের মা বিশ্বাস করতে পারছিলেন না যে তার ছেলে এমন কিছু করতে পারে। যদি তারা শ্যামের সাহায্য না করে, তাহলে শ্যাম পুলিশে যাবে আর রামের জীবন নষ্ট হয়ে যাবে। তাই রামের মা সত্য জানার জন্য শ্যামের সাহায্য করেন। এই সময় রাম দেবের সঙ্গে ড্রাগ অফিসারের বাড়িতে ছিল। তারা বাড়ির ভিতর থেকে ড্রাগ উদ্ধার করার পরিকল্পনা করছে।
এখন দেব অফিসারের গাড়ির নিচে ট্র্যাকার লাগিয়ে দেয়। মধ্যরাতে যখন রাম বাড়িতে ছিল তখন তার মা তাকে নিধির আইডি ও মিসিং নিউজ দেখিয়ে সত্য জানতে চায়। তারা রামকে মিথ্যে বলে যে নিধির আইডি কার্ড তার গাড়িতে পাওয়া গেছে, যাতে রাম মিথ্যা গল্প না বানাতে পারে। তারপর রাম পুরো সব কথা বলল, যে কিভাবে দেব দাসের টাকা উড়িয়ে দিয়েছিল এবং এখন তার টাকা ফেরত দিতে এবং নিজের জীবন ভালো করতে ভুল কাজ করতে শুরু করেছে। রাম বলল যে সে তো মন্ত্রীর কুকুর অপহরণ করেছিল আর দেব নিধিকে অপহরণ করে নিয়ে এসেছে। রাম নিধির খবর পেয়ে দেবের সঙ্গে আর থাকবে না বলেছিল, কিন্তু দেব রামের পানীয়তে ড্রাগ মিশিয়ে তাকে অচেতন করে দিয়েছিল। সকালে তারা কুকুরের বিনিময়ে টাকা নেবে এবং নিধিকে তার বাড়িতে ফিরিয়ে দেবার সিদ্ধান্ত নেয়। রাম তখন অচেতন হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর নিধি পালানোর চেষ্টা করে। দেব তখন জাগ্রত ছিল, কিন্তু মদে মাতাল। দেব নিধিকে মারল এবং তার সাথে খারাপ ঐসব করল। নিধি স্টিক দিয়ে দেবকে বাড়ি দিয়ে পালাতে চেষ্টা করছিল। তখন দেব রেগে গিয়ে নিধিকে মেরে ফেলে। রাম যখন জেগে উঠে নিধি মারা গিয়েছিল। যদি সে পুলিশের কাছে যেত দেবের জেল হতো, তাই রাম তার বন্ধুকে বাঁচিয়ে নিধির দেহ গাড়িতে লুকিয়ে নিয়ে গেল। সে নিধিকে জ্বালিয়ে দেবার জন্য পাঠিয়ে দিল। পরের দিন দেব দাসের কাজ নিয়ে তার কাছে এলো। দেবকে দাসের ড্রাগ পুলিশ থেকে ছাড়িয়ে আনতে হবে। রাম এখন দেবের সাথে কাজ করতে চায় না। তখন দেব রামকে একটা ভিডিও দেখায়, যেখানে রাম নিধির দেহ গাড়িতে ঢোকাচ্ছে। দেব রামকে ব্ল্যাকমেল করা শুরু করে, তাই রামকে এখন ড্রাগ চুরি করতেই হবে। রাম ফাঁসে ছেলে। রামের মা শ্যামকে সব কথা জানায় এবং ব্ল্যাকমেল ভিডিও দেখায়, এবং তিনি শ্যাম থেকে নিজের ছেলের জীবন রক্ষার জন্য সাহায্য চাইতে শুরু করে। রাম তার বন্ধুকে বাঁচাতে ভুল পথে চলে গেছে, কিন্তু সে ভুল নয়। রাতের বেলা রাম অফিসারের বাড়ির সিকিউরিটি সিস্টেম হ্যাক করে ভিতরে ঢুকে মাত্র 5 মিনিটে ড্রাগ খুঁজে বের করে। অফিসারের ফোনে সিকিউরিটি সিস্টেম ভাঙার মেসেজ আসায় সে দ্রুত বাড়ি ফিরে আসে। দেব অফিসারের গাড়ির লোকেশন ট্র্যাক করছে। অফিসারের বাড়ি পৌঁছেই দেব পুলিশকে ডেকে আনে। রাম এখন পর্যন্ত 2 প্যাকেট ছাড়া সে সব ড্রাগ চুরি করে প্যাকেট ছাড়া লুকিয়ে ফেলেছিল। বাকি 2 প্যাকেট নিয়ে অফিসার পুলিশের কাছে ধরা পড়েছিল। দাসের ড্রাগও সেখান থেকে পাওয়া গিয়েছিল এবং অফিসারটিকেও জেলে পাঠানো হয়েছিল। এরপর তারা দাসের মাল ফিরিয়ে দেয়। এখন দাসের থেকে তাদের আর কোনো হুমকি নেই। কিন্তু পরের দিন পুলিশের কাছে দেবের মৃতদেহ পাওয়া যায়। এসআই দ্রুত দেবের হত্যাকারীদের ধরার প্রতিশ্রুতি দেয়, কিন্তু পদ্মা পুলিশের ওপর বিশ্বাস করে না। সে বলে সে নিজেই ওই খুনিকে খুঁজে বের করে মারবে। তারপর দাসের গুন্ডারা রামকে ধরে এনে মারতে শুরু করে, কারণ রাম আর দেব দাসের সম্পূর্ণ মাল ফেরত দেয়নি, শুধু 8টা প্যাকেট ফেরত দিয়েছিল। দাস রামকে পিটিয়ে তার মাল ফিরে পেতে চায়, কিন্তু রামের কাছে মাল আছে কিনা সেটা সে নিজেও জানে না। মাল কিভাবে বদলে গেল তা সে বুঝতে পারে না। রাম গুন্ডাদের পেটিয়ে সেখান থেকে চলে যায়। তারপর চন্দন রামের কাছে এসে সব ঘটনা জানায়। মালটা রামের মায়েরাই বদলিয়েছিল। চুরি হওয়া রাতে তিনি দেব থেকে লিফট নিয়েছিলেন এবং মালগুলো ময়দা দিয়ে বদলে ফেলা হয়েছিল। রাম মায়ের কাছে মিথ্যা গল্প বলেছিল, কিন্তু এই গল্পে বলেও শ্যামকে ঠকাতে পারেনি। যদি দেব নিধির সঙ্গে ওইসব করে থাকে আর নিধি দেবকে মারার পর পালাচ্ছিল, তাহলে সেই ভিডিওতে রামের হাতেও কেন চোট ছিল? সেই রাতে রামই ছিল যে নিধিকে মেরেছিল। তারপর জানা যায় দেবকেও রামই মেরেছিল, কারণ দেব তাকে ব্ল্যাকমেল করেছিল। এখন রামের ওপর আর কেউ বিশ্বাস করতে পারে না, তাই সে দাসের সঙ্গে হাত মেলায় আর দেবকে হত্যা করে। এরপর চন্দন রামকে দ্রুত এখান থেকে পালাতে বলে, শ্যামের হাত থেকে বাঁচাতে। এই সময় শ্যাম সত্যের শেষ সেশন নিচ্ছিল। সত্য তার শৈশবের ট্রমা থেকে মুক্তি পেতে শ্যামের কাছে চিকিৎসা নিচ্ছিল। আজ ছিল সত্যের শেষ সেশন। সে অনেক ভালো হয়ে গিয়েছিল। তারপর শ্যাম সত্যকে জানায় নিধির সাথেও একই কিছু হয়েছিল যা সত্যর শৈশবে হয়েছিল। এমন পশুরা আজও তাদের চারপাশের সমাজে আছে। যাওয়ার আগে শ্যাম সত্যকে একটি গিফট দেয়।
দেয় যাতে ভবিষ্যতে সত্য এই ধরনের পশুদের চিনতে পারে এবং নিজের নিরাপত্তা বজায় রাখতে পারে। তখনই রাম আসেন সত্যকে নিতে। রাম মনে করে শ্যাম নিধির হত্যাকারীদের বিষয়ে সব সত্যকে বলেছে। সে নিজেকে দোষী মনে করে। রাম সত্যের দিকে মুখ করে তাকে ক্ষমা চাইতে শুরু করে, কারণ রামই সব করছিল। সে এই এক ভুলের জন্য ক্ষমা চায়, তখন সে মদ্যপ অবস্থায় ছিল। কিন্তু সত্য শৈশব থেকে এমন পশুর ভয়ে জীবন কাটিয়ে এসেছে। সে নিজেই যা নিধির সঙ্গে ঘটেছে তার সম্মুখীন করেছে। তখন সত্য রামকে গুলি করে হত্যা করে। শ্যাম সত্যকে ভবিষ্যতে নিরাপত্তার জন্য একটি বন্দুক দিয়েছিল। তখনই পদ্মা তার লোকজন নিয়ে এসে রামকে মারতে আসে। পদ্মা সত্যকে কাঁদতে দেখে সব বুঝে যায় এবং সত্যকে বাঁচাতে হত্যার দায় তার ওপর নিয়ে নেয়। শেষে শ্যাম চন্দনকে বলে যে সেই দিন শ্মশানে নিধিকে জ্বালানো হয়নি। সেই দিন সেই লোকে নিধিকে কৌশলে বাঁচিয়ে নিয়েছিল। এখন সে কোমায় আছে এবং শীঘ্রই শারীরিকভাবে সুস্থ হয়ে উঠবে, কিন্তু মানসিকভাবে এই আক্রমণ থেকে কখন মুক্তি পাবে তা বলা সম্ভব নয়। এর সঙ্গে সিনেমাটি শেষ হয়। বন্ধুরা, এই ছিল ত্রিবন্ধরী বারবারিক সিনেমার এক্সপ্লেনেশন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনে ক্লিক করুন যাতে সময়মতো আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়।